হ্যাপি বার্থডে ভাইজান। স্বামীর গাল টেনে একটু হাসলো, খুব একটা চকিত হয়নি। বরাবরই ছেলেরা ছোট থেকে এভাবেই তার জন্মদিন পালন করে। আশা করতো একটা বার শালার সিকান্দার যদি মন থেকে কোনোদিন উইশ করতো, করবে না। অবৈধ বাচ্চাকে আবার জন্মদিনের উইশ। শাফিনও ভুলে যায় মাঝে মাঝে। ইনায়ার তো খবরই থাকে না। শিয়ামের মনে থাকে, সে গিফটও দেয়, কিন্তু তাতেও স্বামীরের মন ভরে না। রাত 12টা বাজে প্রায়। স্বামীর টেবিলের সামনে দাঁড়িয়ে দেখলো এবারে একটা ভিন্নতা আছে। সিনিয়র আদম ভাই মাথায় টুপি পরিয়ে দিল। শায়লা ছবি তুলে বলল, আরে বাস, লাল শার্ট আর বার্থডে কেপে তো তোকে বেবি বেবি লাগছে সামির। কেকের দিকে তাকিয়ে স্বামীর অবাক হয়ে বলল। এটা কি? কাশেম আর রকি বলে উঠল। বাঙ্গি। শায়লা বলল, তুই তো বাঙ্গি ছাড়া কথাই বলিস না। এই সিজনে বাঙ্গি পাবো কই? তাই বাঙ্গির ডিজাইন কেক কাস্টমাইজ করাইছি, জোস হইছে না? স্বামীর বলল। একের বাঙ্গি মারা হইছে। সকলে হো হো করে হেসে কেক কাটলো। এটা শাইলাদের বাড়ি। বাড়িতে শুধু ওর মা যে কালকুঠুরির নড়ি, তার আর শাইলা একাই থাকে। কেক কাটাকাটি করে কাশেমকে কেক খাওয়ানোর সময় স্বামীর বলে, তোর খুব জানার ইচ্ছে না আমি না পইরাও টপার কেনে? ভাই। কারণ আমি মহান বুদ্ধিজীবী দিবসে পয়দা হইছি। আইজ কত তারিখ? 14ই ডিসেম্বর। বুদ্ধিজীবী দিবস কবে? 14ই ডিসেম্বর। তাইলে আমি কি? আমগো বুদ্ধিজীবী ভাই। সাবাস বাঙ্গি। বলেই স্বামীর সহ সকলে ছাদে গেল। এবারে ওর 18 বছর পূরণ হয়েছে, তাই সবার মনে একটু বেশিই ফুর্তি। ছাদে সবাই একের পর এক আতশবাজি ফোটাচ্ছিল। স্বামীরও তাদের সঙ্গ দিচ্ছিল। তবে হুট করে তার চোখ যায় চোখ বরাবর দাঁড়িয়ে থাকা বিল্ডিংটা অ্যাডভোকেট মীর মেহেদি উদ্দিনের। সকল খোঁজখবর রাখে স্বামীর। জানালার ফাঁক দিয়ে টিপ টিপ আলো দেখা যাচ্ছে। টেবিলে বসে আছে একটা মেয়ে, হয়তো পড়ছে। স্বামীর কিছুক্ষণ হাঁ করে দাঁড়িয়ে রইল। বাড়ি ফেরার সময় কাশেমকে আগে পাঠিয়ে দিল। তারপর করলো কি, দেওয়াল আর বারান্দা টপকে ওই ঘরে গিয়ে দেখলো মেয়েটা পড়তে পড়তে ঘুমিয়ে গেছে। স্বামীর তার মুখের উপরে চুলগুলো অতি সাবধানে সরিয়ে দিল। মুখে মিচকি হাসি দেখা দিল স্বামীরের। মেয়েটা নিঘরে ঘুমোচ্ছে। ফর্সা রাঙা চেহারা, সামান্য জোড়া ভুরু, সুচিকন ঠোঁট, দেখার মতো সুন্দর। খাতায় নাম লেখা মাহাদিবা ফারনাজ। স্বামীর গাল টেনে হাসলো। না, সত্যি এবার তার জন্মদিনটা স্পেশাল ছিল। ফেরত যাবার সময় কি মনে করে আবার ঘুরে এলো। আস্তে করে অতি সাবধানে মেয়েটার গালে ঠুস করে একটা চুমু বসিয়ে পালিয়ে গেল। মেয়েটা হয়তো জানলো না কেউ তাকে চুমু খেয়ে চলে গেছে। বাড়ি ফিরে আর ঘরে মন টেকেনি স্বামীরের। হাতে একটা বিয়ারের বোতল আর গিটার নিয়ে ছাদে চলে গেল সে। ইনায়া দেখতে পেয়ে ছুটলো পেছন পেছন, কিন্তু কাছে গেল না। স্বামীর মানা করেছে অকারণে তার সাথে ঢলাঢুলি না করতে। ইনায়ার পেছনে ছোটার কারণ স্বামীরের হাতে গিটার দেখে। স্বামীরের কণ্ঠে গান বড় ভালো লাগে ওর, তাই যখনই দেখে স্বামীর ছাদে যাচ্ছে চিলেকোঠায় দাঁড়িয়ে গান শোনে। আজ স্বামীর বিয়ারের বোতলটা খুলে না খেয়েই ঘুটারে দুটো টান মারলো। মনে মনে আওড়ালো, ওহে পানির মতো সুন্দরী নারীটি, तुम्हें देखकर ही जब नेशा चढ़ जाती है तो इस दारू का क्या करो। বোতলটা পাশে রেখে স্বামীর গিটার হাতে তুলে নিল। গলার লকেটটা চুমু খেয়ে বলল, আজ আসলেই হ্যাপি বার্থডে রে বাঙ্গি মারা জিন্দেগি। টুংটাং করে হৃদয়ে ঝড় তুলে সুর তুলল। इन पे मेरा हक नहीं बनता, आ हल ये दिल तुझको सुनाता, दिल अगर ये बोल पाता बखुदा तुझको ही जाता जान, तेरे संग जो पल बिताता वक्त से मैं वो मांग लेता, याद करके मुस्कुराता है। আকাশে বাতাসে বাড়ি খেতে লাগলো স্বামীরের কণ্ঠস্বর। মনটা তার আজ আসলেই ভালো। একটা হ্যাপি ডে, হ্যাপি বার্থডে নিজেই নিজেকে বলতে লাগলো। হ্যাপি বার্থডে সামির সিকান্দার, হ্যাপি বার্থডে বার্থডে অবৈধ হারামজাদা অপ্রিয় সামির সিকান্দার। আপনার নামটা জানার জন্য অনেককেই চালিয়েছি। কলেজে গিয়ে প্রথম দিন আপনি আমায় বলেছিলেন, এই বেটি নতুন এসেছো,
আমি আস্তে করে মাথা নেড়ে হ্যাঁ জানালাম। আপনি আমাকে নিয়ে ময়লা তুলিয়েছিলেন। আপনাকে দেখে ভয়ই লেগেছিল। সেদিন আপনার পরনে ছিল একটা লাল শার্ট আর প্যান্ট। গলার ক্রসের লকেটটা ঝলমল করছিল সোনালি রোদে। সেদিন আপনি কলেজের নবীন বরণী গান গিয়েছিলেন। বুঝলাম আপনি বখাটে টাইপের হলেও গুণী মানুষ। আপনার বন্ধুকে সাইয়ার ব্যাটা বলে যখন গালি দিয়েছিলেন, আমি আর আমার বান্ধবীর দল অডিটোরিয়ামে বসে ওটা নিয়ে হাসাহাসি করছিলাম। বলা বাহুল্য, প্রথম দেখাতেই আমার আপনাকে বড্ড বিরক্ত লেগেছিল। তার কারণ আপনার ছন্ন ছাড়া ভাব। টিচাররাও শোনাতো আপনি নাকি হেব্বি হারামি, 30টার উপরে গার্লফ্রেন্ড আপনার। এরকম একটা ছেলেকে আমার পাঠিকারা কেন পছন্দ করে জানি না। আমি কিন্তু আপনাকে আমার অরুচি থেকেই লিখেছি, আপনাকে ঠিক লিখিনি। তবে আপনার মতোই চরিত্র, বখাটে, গালিবাজ, ট্যালেন্টেড এক ছন্ন ছাড়া লোক। আপনার জীবন কাহিনী শুনেছি আপনার বন্ধু, আমার বান্ধবীর বয়ফ্রেন্ড রাজীব ভাইয়ের থেকে। আপনি নাকি ছোটবেলায় মা হারিয়েছিলেন। আপনার চাচাতো বোনটা বিধবা এবং আপনি একটা পুলিশ কেসে অতপ্রতভাবে জড়িত। কি কেস সেটা রাজীব ভাইয়া বলেননি, উল্টে আর জিজ্ঞেসই করিনি। তারপর একদিন টিবাতে হঠাৎ দেখা। সেদিন সঙ্গে ইতিও ছিল। আপনি আমার পরিচয় দিলে ইতি আমাকে আন্টি বলেই ডেকেছিল। তখন ওই মুহূর্তে মনে ভাসত, হায় আল্লাহ, যাক যাক, পার হয়ে যাক। কি করব? আপনাকে তখন আমি জমের মতো ভয় পেতাম। কিন্তু সেদিন ওই ফকিন্নি বাচ্চাটাকে যখন 100 টাকাটাই দিয়ে দিলেন, বুঝলাম আপনার মনটা অতটাও খারাপ না। সঙ্গে পুরনো নোটবুক আর পেন ছিল। লিখে রাখলাম একটা প্লট, ধীরে ধীরে সাজালাম মন মতো। আপনার উপরে ক্রাশ খায়নি, তবে আপনাকে একটু যদি মডিফাই করা যেত তবে হয়তো আপনার উপরে ক্রাশ খাইতাম। আপনার কথা বলার ধরনটা কিন্তু খুবই ফানি। আমি যে আপনাকে কলমের কালিতে লিখবো, বইয়ের পাতায় আনবো, এসব তো কিছু প্ল্যানই ছিল না। কলেজের মতো এখানেও আপনি সবার ক্রাশ পাস হয়েই গেলেন। আপনাকে ক্রাশ বানাতে পারলাম না জাস্ট আমি। আপনার থেকে একটা জিনিস জানা হলো না, বাঙ্কির নাতি মানেটা কি? তার আগেই আপনি কলেজ ত্যাগ করলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স হইল, কম সম ব্যাপার নয়। তারপর আর কি, আপনাকে শেষ দেখেছি আপনার জন্মদিনে, 14ই ডিসেম্বর 2024-এ। কি আজও 1 বছর পার হয়ে গেল, তবুও আমার চোখের সামনে সব ভাসে। আজ 14ই ডিসেম্বর 2025। আপনাকে আপনার বাঙ্গি মারা জন্মদিনের শুভেচ্ছা। হ্যাপি বার্থডে সামির সিকান্দার। এটি আপনার সেই জুনিয়র যাকে নিয়ে হাসাহাসি করেছিলেন, ময়লা তুলিয়েছিলেন। মল্লিকা বাঙ্গি। নাজিয়া জানালার শিকে মাথা ঠেকিয়ে বাইরে তাকিয়ে আছে। স্বামীর সিকান্দারের ফাঁসি হয়ে যাবে। সত্যিই কি স্বামীরকে ওরা মেরে দেবে? নাজিয়া সেদিন থেকে স্বামীরের সাথে একবার দেখা করার জন্য ছটফট করছে, কিন্তু কেউ ওকে আর বের হতে দিচ্ছে না। বাইরে তালা ঝুলিয়ে দিয়েছে। শিফানের কোনো খবরও ওর জানা নেই। কোথায় আছে, কেমন আছে, কি খাচ্ছে, বেঁচে আছে না মরে গেছে, কিছুই জানতে পারছে না মেয়েটা। মাত্র 2-3 বছরে নাজিয়া সিকান্দার পরিবারের সাথে নিজেকে এতটাই জড়িয়ে ফেলেছে, নিজ পরিবারের কিছু হলেও ও এতটা বিচলিত হতো না। স্বামীর ওকে ভালোবাসুক বা নাই বাসুক, ও তো স্বামীরকে মন থেকে ভালোবেসেছে। বদলে স্বামীর দিক তাকে একরাশ অবহেলা। তবুও নাজিয়া না চাইতেও স্বামীরকে ভালোবেসে ফেলেছে। ভেতরটা কেমন অস্থির হয়ে আছে। একটা বারও কি নিষ্ঠুরগুলো স্বামীরের সাথে দেখা করতে দেবে না? মেয়েটা সেই 3-4 দিন যাবৎ কেঁদেই চলেছে সমানে। যখনই ওই মুহূর্তটা মনে পড়ছে, যখন জর্জ সাহেব হাতুড় পিটিয়ে আওয়াজ তুলে ফাঁসির রায় ঘোষণা করেছিল, তখনই বেচারার গা কাটা দিয়ে শিউরে উঠছে। পিরিতি কাঁঠালের আঠা, একবার লাগলে সহজে ছাড়ে না। নাজিয়া না চাইতেও সেই আঠায় জড়িয়ে গেছে। মন মানে না, কি আর করার। ব্যক্তিদেহের ওই মন নামের জিনিসটাকে কেউ কন্ট্রোল করতে পারে না। ভালোবাসা বলে কয়ে আসে না, হয়ে যায়। এদিকে সিকান্দার বাড়িতে বিষণ্ণতার ছায়া সর্বত্র ছড়িয়ে গেছে। ভূতের বাড়ির মতো চারিদিকে ধুধু নিস্তব্ধতা, কেউ কোথাও নেই। ইনায়ার ঘরে মরার মতো পড়ে আছে শিভান। ইনায়া চলে যাবার পরেও আর নতুন ঘরে যায়নি। ইনায়া যত খারাপই হোক শিভানকে বড্ড যত্ন করত। শিভানও ওকে খুব ভালোবাসত।
তাই ইনায়ার প্রতি সবার ক্ষোভ থাকলেও ওর কোনো ক্ষোভ নেই। কিছু কি খেয়েছে ও? সকাল থেকে খালি পেটে। কাশেম মাত্র এসেছে খাবার নিয়ে। প্লেটে খাবার ঢেলে শিভানকে খাইয়ে দিতে চেয়েছিল। শিভান খায়নি। সে যথেষ্ট বড় হয়েছে, তাছাড়া কোনো বিশ্বাসঘাতকের চেহারা দেখারও বিন্দুমাত্র ইচ্ছে নেই। কাশেম যখন জানতো মাহা বেঁচে আছে, যখন জানতো কাকার একটা মেয়ে আছে, যখন জানতো স্বামী ঠিক কতটা কষ্ট পায় ওদের কথা মনে করে, তাহলে একবারও কি ওর মনে হয়নি স্বামীর যথেষ্ট শাস্তি পেয়েছে? শিভানের বয়সে কিশোরকালের মাঝামাঝি। অনুভূতি বলতে সে এখনো কিছু বোঝে না। কার ওপর কেমন অনুভূতি হওয়া উচিত সেটাও বোঝে না। ও শুধু জানে ওর কাকাকেও ভীষণ ভালোবাসে। ওই লোকগুলো এতটাই খারাপ একবারও বোঝেনি, জানার চেষ্টা করেনি কাকা দুঃখের বোঝা টানতে টানতে পাথর হয়ে গেছে। শোয়া থেকে উঠে বসলো শিভান। হাঁটুতে ভর করে বেশ গভীর চিন্তায় মগ্ন হয়ে গেল। বুঝতে পারলো না ওর হ্যালুসিনেশন হচ্ছে। ও দেখতে পাচ্ছে স্বামীর ওকে ডাকছে, কেমন ভুতুরে স্বামীর কণ্ঠটা। স্বামীর বলছে, আয় বাপ, আমাকে নিয়ে যা। আয়, যে আটকাবে তাকে খুন করে ফেলবি। আয়। দমকা বাতাসে ওর ঘোর কাটে। বেশ সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে কাকা এখানে নেই, সে জেলে আটক। শিভানের রাগ হচ্ছে, ভীষণ রাগ হচ্ছে। নিস্তব্ধতা কাটিয়ে শিভান নিজেই নিজেকে বলল, ওই বাচ্চাকে ছাড়বো না, সব দোষ ও। শিভানের চোখে কেমন লাভার মতো লাল আভায় ভরে যায়। এই 15-16 বছরের জীবনেও নিজের কাকাকে এতটা দুর্বল কখনো দেখেনি, তখন যতটা দেখাচ্ছিল। রাগের সঙ্গে শিভানের হিংসাও হয়। কাকা শুধু ওই মেয়েটাকেই ভালোবাসলো, ওর জন্য জেলে চলে গেল। সব ঠিক থাকলে 5 তারিখ ফাঁসি। ওই মেয়েটাকে শিভান কি করে ছেড়ে দিতে পারে? শিভান খাবারের থালাটা হাতে বাইরে বেরিয়ে যায়। রিটোকে দেখে কাছে ডাকে, পেট ভরে খাওয়াই ওকে। গলায় হাত বুলিয়ে বলে, তুই যাবি তো আমার সাথে? ওই মেয়েকে ধরলে কাকাকে ছাড়ানো যাবে, যাবি তো? রিটো দুটো ঘেউ ডেকে শিভানের প্রস্তাবে রাজি জানায়। এটা ওর স্টাইল, মালিকের প্রশ্নের পজিটিভ উত্তর দেওয়ার। রিটো অভ্যস্ত শুধু হ্যাঁ বলতে, কোনো কিছুতে না বলতে শেখেনি ও। ছোট থেকে ও শুধু স্বামীরের সব ইনভাইটে হ্যাঁ জানিয়েছে, আজও তাই করলো। শিভান স্বামীরের সাদা কালো চেক রুমালটা দিয়ে চেহারা ঢেকে ফেললো। বেরিয়ে রইল সূক্ষ্ম 2 চোখ। না, তাকে স্বামীরের মতো লাগছে না, তাকে আরেকজনের মতো লাগছে, তার বাবার মতো, সাফিন সিকান্দারের মতো। শিভান জানে ঠিকানা, স্বামীরের সাথেই তো একদিন গিয়েছিল। তাছাড়া রনির থেকে খোঁজ নিয়েই বেরিয়েছে ও। শিভান যখন অন্ধকারের বুক ঠেলে এগিয়ে চলেছে নিজ গন্তব্যে, স্বামীর তখন জেলের ভেতরে বসে আছে। স্বামীর ভয়ানক খুনি, তাই তার সঙ্গে কোনো কয়েদিকে রাখা হয়নি। তার সামনে বরাবর সেলে আরেকজন কয়েদিকে আজ নতুন শিফট করা হয়েছে। লোকটা মধ্যবয়স্ক, পরকীয়া করার অপরাধে বউকে হত্যা করেছে। এটাকে নিজের অপরাধ বলে গণ্য করে না লোকটা। যে তার সাথে বেইমানি করেছে তাকে বাঁচিয়ে রাখার কি দরকার? স্বামীর জিজ্ঞেস করেনি, লোকটা নিজ উদ্যোগেই শোনাচ্ছে। লোকটা বুঝতে পারছে স্বামীর কথাগুলো শোনার মুড নেই, তবুও বকবক করেই যাচ্ছে। স্বামীর শেষে বিরক্ত হয়ে কেকিয়ে উঠল, চুপ শালা বাঙ্গি, সাইয়ার বকবক মারাচ্ছে। চুপ কইরে থাক, পরশু দিন এমনিও মারা খামো। কেন বে ছুরা, তোর ফাঁসি নাকি বে? তোকে কেন বইলবো বে? তুই কোন বাঙ্গি ক্ষেতের মূলা? তেজ তো ভালোই, তো মারা খাইলে কি কইরা? বেশি কুদলে তো মারা খাওয়াই লাগবো। আশ্চর্য, একসময় পুরো রাজশাহী হাতের ইশারায় নাচাইছি, আর এখন এই বাঙ্গিরা আমার মাজায় বিছা পরাইয়া নাচাইতাছে। লোকটা বুঝলো বয়স কম হলেও ছেলেটার জীবনটা দীর্ঘ, মনটা বিষণ্ণ, যার দরুনও চুপচাপ হয়ে আছে। লোকটা আর ওকে খোঁচায়নি, শান্ত হয়ে এগিয়ে এসে বসলো। স্বামীর এখনো হাঁটু মুড়িয়ে বসে আছে। লোকটা একটু পানি খেয়ে জিজ্ঞেস করলো, ও বাপ, কনা তোর কি হইছে? কি করছস তুই? খুন? স্বামীর নিঃশ্বাস ফেলে একটু শান্ত হলো। লোকটাকে এবারে নরম সুরে বলল, শুধু খুন লয় কাকা, আমি মহাখুন কইরেছি। এই 2 হাত দিয়া কয়জন রে যে মারছি জানি না কাকা। কয়ান রে বিধবা করছি, বাপ ছাড়া ভাই ছাড়া করছি জানি না, গুনিনি কখনো। আমি খারাপ কাকা, বহুত খারাপ। তোরে কেউ সারাইতে আসবে না।
কে আসবে? আমার যে কেউ নাই কাকা। যার আসার কথা সে নিজেই আমারে জেলে দিয়া গেছে। বেশ কিছুক্ষণ নীরবতা। লোকটা একাধার বসেই বলল, সময় তো যায় না বাপ, কিছু ক শুনি। কেমন কইরা এই পর্যন্ত আইসোস? স্বামীর রাগেনি, মেজাজ হারায়নি। জেলের শিক ধরে দাঁড়িয়ে বিষণ্ণ মনে লোকটাকে শর্টকাটে তার ছোট বেলার অতীত শুনিয়েছে। তার বয়স কম, কিন্তু জীবনে অনেক কিছু ঘটে গেছে। মায়ের সাথে যে জঘন্য অপরাধ হয়েছে সেটুকু বলেই থেমে গেছে। লোকটার দম ধরে এসেছে। স্বামীর যেভাবে বলেছে আর যা বলেছে তা কল্পনা করে লোকটার দেহ শিউরে উঠছে। স্বামীর জেলের শিক ধরে দাঁড়ালো। সেই দিনকার কথা মনে হতেই সামনে বসা কয়েদিকে উদ্দেশ্য করে বলল, ধর্মকর্ম কখনো করা হয়নি, তবে শুনতাম মৃত্যুর দূতের নাম আজরাইল। ছোট্ট মন্ডায় বারবার বলছিল, ইস যদি আজরাইল বাঙ্গিরারে ধরতে পারতাম, তাইলে জানডা বাইর কইরা নেয়ার লাইগা পায়ে ধরতাম। কথাটা বলেই স্বামীর আনমনে তাকিয়ে রইল মেঝের দিকে। তার চোখটা তো ভেজে না। খারাপের কি কখনো চোখ ভেজতে আছে? না, নেই হয়তো। সামনে বসা আজাদ নামের কয়েদিটি বয়স্ক। স্বামীরের কথাগুলো শুনে তার ভীষণ করে একটা গান গাইতে ইচ্ছে হলো। সে নড়ে চড়ে বসে গান গেয়ে উঠল। তারে ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মনো বেরি, দিতাম পাখির পা আয়, বসে কেমনে আসে যায় খাঁচার ভেতর, অচিন পাখি কেমনে আসে যায়। স্বামীর ঠোঁট বাঁকিয়ে হাসলো একটু। গলাটা ধরে এসেছে। যখনই ও পুরনো সেই কথাগুলো মনে করে ওর হ্যালুসিনেশন হয়, মাথায় ঝিম ধরে আসে। মনে করতে চাই না, আবার ভুলতেও পারে না। হয়তো ওর জীবনের সবচেয়ে প্রথম ভালোবাসা ছিল ওর মা। হয়তো এসব কথাবার্তা মাঝে আচমকা একদম পুলিশ গিয়ে স্বামীরের লকআপ খুলে দিল। জেলার নাজমুল ইসলাম গিয়ে বললেন, তাড়াতাড়ি বাইরে বেরিয়ে যান, আপনার ভাতিজা সিভান সিকদার গোলমাল বাঁধিয়েছে। স্বামীরের হম্বি তম্বি সব উল্টো পাল্টা হয়ে গেল। শিভান কি করেছে? ও কোনো ভুল করেনি তো? মাহবুব উদ্দিন এসে স্বামীরকে সঙ্গে নিয়ে গেল। অফিস থেকে ফিরে গিয়ে মাহা পুরো বাসা খুঁজে দেখে সামহা কোথাও নেই। প্রথমে ভেবেছিল আশেপাশেই আছে কোথাও, কিন্তু পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও সামহাকে পারেনি ও। বিছানার উপরে গ্লাস দিয়ে চাপা দেওয়া একটা নোট, যেখানে লেখা, রাত 10টা পর্যন্ত সময় রইল। এর মাঝে স্বামী সিকদারের ফাঁসির আদেশ বাতিল না হলে সামহা সিকদার ভূমিকেও আর জীবিত দেখতে পারবে না। ঠিক 10টা বাজার আগে দক্ষিণ পাড়া সংলগ্ন কালকুঠুরিতে স্বামী সিকদারকে ফিরিয়ে দিতে হবে। কোনো গোলমাল করলে সামহাকে মেরে দেব। জয়। চিন্তিত হয়ে এপাশ ওপাশ করে সেতুকে খুঁজছিল মাহা। ডাইনিং টেবিলের কাছে সেতু মেঝেতে পড়ে আছে। মাহা প্রথমে আঁতকে উঠেছিল। পানির ছিটে দিতেই সেতু সজাগ হয়ে কান্না জড়ানো কণ্ঠে বলল, আপাজান, সামহারে তুইলে নিয়ে গেছে। ওই যে সামির ভাইজানের সাথে একটা লম্বা খাম্বার মতো একটা ছুরা ছিল, ও আমার মুখে, তারপর সামহা। শান্ত হও সেতু, শান্ত হও। আমাকে বলো কে নিয়ে গেছে। সিভান। কি বলছো সেতু? হ্যাঁ আপাজান, ওর সাথে আরেকটা আসিল, রকি। তুমি শান্ত হও, ভয় পেও না, শান্ত হও সেতু। মাহা এক পর্যায়ে দৌড়ে সেতুকে সঙ্গে করে থানায় পৌঁছলো। ওকে দেখে সকল অফিসাররা স্যালুট জানালো। মাহা সোজা ওসি মাহবুব উদ্দিনের কাছে গিয়ে রিপোর্ট করলো। মাহাকে কিডন্যাপ করা হয়েছে এবং হুমকি স্বরূপ এই চিঠি পাঠানো হয়েছে। আপনি দ্রুত স্বামী শিকদারকে সঙ্গে করে রওনা দিন, সামহার যেন কোনো ক্ষতি না হয়। মাহবুব উদ্দিন হুড়মুড়িয়ে বের হওয়ার পথে মাহা পিছু ডেকে বলল, অফিসার, সিভান আমার বাচ্চার মতো নয়, বাচ্চাই। খুবই সাবধান, ওর যেন কোনো ক্ষতি না হয়। যথাযথ চেষ্টা করবেন প্লিজ। মাহার কথাই ইন্সপেক্টর মাথা নাড়ালো। স্বামীরকে নিয়ে না গেলে শিভান কিছুতেই শান্ত হবে না, বদলে আরো উগ্র হয়ে উঠবে। তাই মাহবুব উদ্দিন কমিশনারের অনুমতিতে স্বামীরকে ছাড়িয়ে এনেছে। মাহা চলে গেছে প্রধান বিচারপতির কাছে। স্বামীর কিছুই বুঝতে পারছে না শিভানের কি হয়েছে, তবে অনুমান করতে পারছে শিভান নিশ্চয়ই উল্টো পাল্টা কিছু করেছে। যতই হোক তার নামের পেছনেও শিকান্তার রয়েছে।
শিভানের চেহারা কালো কাপড়ে ঢাকা, চোখ দুটো দিয়ে গড়িয়ে পড়ছে লাভা। সবাই অবহেলা করলেও কাকা তাকে ভালোবেসেছে। সেই কাকাকে সে কিছুতেই হারাতে পারবে না। ধীরে ধীরে কালকোঠুরের 2 তলায় উঠে যাচ্ছে ও। রকি গিয়ে সামহাকে তুলে এনেছে। সামহা এখন 2 তলায়। সামহার হাত পা দড়ি দিয়ে বাঁধা, মুখটা বাঁধা রয়েছে কালো ওড়না দিয়ে। বাধ্য হয়ে রনি ওর মুখটা বেঁধেছে। বড্ড চেঁচাচ্ছিল মেয়েটা। যতই হোক স্বামীরের মেয়ে বলে কথা। সামহার ভীষণ রাগ লাগছে, বুঝতে পারছে না কেন তাকে তুলে আনা হয়েছে। পুরো ঘরটা ঘুটঘুটে অন্ধকার, কেমন ভুতুড়ে বাড়ি, তার উপর মাত্রই লোডশেডিং হয়েছে। বাম পাশের দেওয়ালের ওপরে ছোট্ট কিছু ছিদ্র দিয়ে কয়েক ফোঁটা আলোর ছটা এসে পড়েছে। সেই মুহূর্তেও সামহার মনে পড়ছে তার আব্বুর কথা। ফাঁসি মানে কি মৃত্যু, সেটা সামহা জানে না, জানতে চেয়েও লাভ হয়নি। সেতু বা লামু কেউ কিছু বলেনি, তবে ফাঁসির মানে নিশ্চয়ই খারাপ কিছু। একবার আব্বু বলেছিল খারাপের সাথে খারাপই হয়, আর এই স্বামীর বাঙ্গি ভীষণ খারাপ। এসব ভাবতে ভাবতে ওর মনটা বিষণ্ণতায় ছেয়ে যায়। চোখ দুটো ভিজে ওঠে, গাল বেয়ে গড়িয়ে পড়ে নোনা জল। আচমকা দরজা খোলার আওয়াজ হয়। সামহা সোজা হয়ে বসে। বাইরে থেকেও তেমন আলো আসছে না, কারো আগমন টের পায়ও। কেউ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। হুট করে লাইটগুলো অন হয়ে যায়। অনেকটা গোডাউনের মতো জায়গা, না জানি কত বছর ধরে পরিষ্কার করা হয় না। চারপাশের দেওয়ালের রং চটে গেছে। সামহা চোখ মেলে দেখে একটা ছেলেকে, তাকে কখনো দেখেনি সে। ছেলেটা কালো না ধলো কিছুই বোঝা যাচ্ছে না। পায়ে কেটস, হাতে কালো গ্লাভস, পরনে কালো জ্যাকেট, মুখটা রুমাল দিয়ে বাঁধা, চোখ দুটো দেখা যাচ্ছে শুধু। ছেলেটার হাতে বন্দুক দেখে সামহার একটু ভয় হলো। ছেলেটা গুলিটা নাড়াচাড়া করছে। বেশ খানিকক্ষণ পর ওর সামহার দিকে এগিয়ে গেল। কিছু না বলে শুধু সামহা চোখের দিকে নিষ্পলকভাবে তাকিয়ে রইল। সামহা ওর ছোট ছোট দৃষ্টি মেলে সামনের ছেলেটার চোখের দিকে তাকিয়ে রইল। শিভান শুধু আস্তে মিনমিন করে বলল, তোর 2 চোখে হেব্বি রে বুরকাওয়ালি সুন্দরী। সামহা ইশারা করলো মুখের বাঁধন খুলে দিতে। শিভান জিজ্ঞেস করলো, চেঁচাবি না তো? সে 2 দিকে মাথা নেড়ে না জানালে শিভান মুখের বাঁধন খুলে দিল। সামহা প্রথমে আস্তে করে তাকালো, তারপর বড় করে নিঃশ্বাস ফেলে বলল। শিভান বন্দুকটা সামহার দিকে তাক করে বলল, বেশ বকবক করবি তো, মুখের মধ্যে গুলি ভরে দেব। এটা কি চিনিস তো? আহা গো, শোনা গো আমার, এটা গান। গুলি করলে উড়ে যাবে প্রাণ, প্রাণের ভয় কি ডুবিয়ে দেবো মান? শিভান হালকা হেসে বন্দুকটা সরালো। ভাবলো এক পলক এ তো একদম স্বামীরের মতোই। স্বামীরও সিরিয়াস মোমেন্টে এমন উল্টোপাল্টা কথা বলে শত্রুপক্ষকে হাসাতে সক্ষম। শিভান চোখ সরালো। এতক্ষণ সে সামহার চোখ দুটোর দিকে চেয়েছিল। দেখতে সব বাপের মতো, চলন বলন, নাক, ঠোঁট, তবে চোখ দুটো ভীষণ সুন্দর, খুব সম্ভব কাকি সুন্দরীর মতো। কিন্তু কাকি সুন্দরীর চোখের ভ্রু হালকা জোড়া ভুরু ছিল। সামহার ভ্রুযুগল মোটেও জোড়া নয়। অন্য আরেকটা চেয়ার টেনে সামহার মুখ বরাবর বসলো। গালে হাত রেখে জিজ্ঞেস করলো, তুই জানিস আমি কে? জানি না, জানতেও চায় না। ইস, এত বিচ্ছিরি নরম আর গন্ধ কেন এখানে? এত সুন্দর মিষ্টি একটা বাচ্চাকে কেউ এভাবে বেঁধে রাখে? অযোগ্য কিডন্যাপার। তুই আমার মিষ্টি, তোর কথাতেই বোঝা যাচ্ছে তুই একটা করুল্লা। সামহা মুখ ভেঙিয়ে চুপ করে রইল। শিভানের এই কথাটা আম্মুও বারবার বলতো। মুখ তো নয় করলার জুস। শিভান মুখের রুমালটা খুলে ফেলল। বদ্ধ ঘর, বাতাসের চলাচল খুব কম। নিঃশ্বাস নিতে অসুবিধে হচ্ছে। কাকা যে কিভাবে এটা পড়ে থাকতো কে জানে। সামহা শিভানের দিকে তাকিয়ে বলল, তোমাকে দেখে তো মনে হচ্ছে না তুমি কিডন্যাপার। না না, আমি কিডন্যাপ কেন হব? আমি তো বেবি সেন্টার। এই যে একটা বেবিকে সামনে বসিয়ে রেখেছি। বেশি কথা বলে বিরক্তিকর। সামহা আর কিছুই বলছে না। শিভান ওর ফোনটা বের করে দেখলো রাত 9টা বাজে, অর্থাৎ আর মাত্র 1 ঘন্টা।
প্রয়োজন মতো সকল অস্ত্রাদি সাজিয়ে রাখলো। এবারে সামহা একটু ভড়কে গেল। মনে পড়ল সেই দিনকার কথা, যেদিন আব্বুর রূপোর ছুরি দিয়ে সে একটা মানুষ হত্যা করেছিল। কথাটা মাথায় আসতেই ওর মাথাটা একটু ঘুরে উঠল। এত এত বন্দুকের মধ্যে ওর চোখ গেল শুধুই ওই রূপোই মোড়ানো ছুরির ওপরে। শিভান ওটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল। স্বামীদের হাতে হ্যান্ডক্যাপ। নির্বিকার ভঙ্গিতে ও মাহবুবউদ্দিনকে জিজ্ঞেস করলো, কোথায় নিয়ে যাচ্ছে ওকে? মাহবুবউদ্দিন বলল, স্বামীর শিকদার যদি ধরুন দুইজনের একজনকে নিতে বলা হয়, তাকে নেবেন? সামহা নাকি সিভান? স্বামীর বিচলিত হয়ে গেল। সবার জানা যত ভয়ানক কথাই হোক, স্বামীর কখনো ভয় পায় না, এখনো পায়নি। সে কোনো জবাব দিল না দেখে মাহবুবউদ্দিন আবারও জিজ্ঞেস করলো, আপনি কি কিছুই বলতে চান না? ইচ্ছে নেই। মাহবুবউদ্দিন কনস্টেবলকে জোরে গাড়ি চালাতে বলে ঠোঁট বাঁকিয়ে হাসলো। অতঃপর স্বামীরের দিকে তাকিয়ে বলল, আপনি সামহার জন্মদায়ক হলেও আমি ওকে ছোট থেকে পালিয়েছি। এই দুই হাতে ওকে হাঁটা শিখিয়েছি। ওর মা যখন পড়াশোনায় ব্যস্ত ছিল, তখন আমি আর আমার স্ত্রী মিলে ওকে সামলেছি। মনে পড়ে একবার আপনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন বাবা হিসাবে হতে হয়, বাবা কিভাবে হতে হয়। সামহাকে পেয়ে আমি শিখেছি শুধু জন্ম দিলেই বাপ হয় না। সামহা আমারও মেয়ে। ওর কিছু হলে আমার চাকরি যায় যাবে, জেল হবে, কিন্তু আমি আপনার ভাতিজা শিবান শিকদারকে অন দ্য স্পট শ্যুট করে দেব। স্বামীর হ্যান্ডক্যাপ পরা অবস্থায় বাহাত উঁচিয়ে নাকের ঘাম মুছল। 2 সেকেন্ড সময় নিয়ে মাহবুবউদ্দিনের চোখ বরাবর তাকিয়ে হিংস্র কণ্ঠে বলল, মাটির 10 হাত নিচে গাইরা ফেলামো। কি? মাহবুবউদ্দিন রহস্য খেলা ভয়ার্থ চোখে স্বামীরের দিকে তাকালো। প্রশ্ন শুনে স্বামীর নিজের দৃষ্টি স্থির রেখেই বলল, আমার সিভুর কিছু হলে আমি আপনাকে এমনভাবে ধ্বংস করব, কেউ আপনার একটা অংশ কবর দেওয়ার জন্য খুঁজে পাবে না। সামহা আমার মেয়ে, আমার অংশ, আমার বাচ্চা, কিন্তু সিভান আমার জান। এবং আপনি জানলে অবাক হবেন, আমি অনেক আগেই বাপ হয়েছি। আমরা সিকান্দার, এটা হয়তো আমাদের নিয়ম। মাহবুবউদ্দিন পা টান টান করে বসে বলল, আপনার কতটা ঠিক বুঝলামই না স্বামীর শিকদার। চলুন আপনাকে শর্টকাটে আমাদের বংশের একটা রুলস বোঝাই। আমার দাদার নাম ছিল সাবের সিকান্দার। তার ছিল 3 বেটা, শালার সিধু আর সজল সিকান্দার। সজল কিন্তু সুমনা সিকান্দারের বেটা লয়, অবৈধ, যেমন আমি আর সিভান। বুঝতে পারছেন তো আমার কথা? জি, কন্টিনিউ। সজলরে পালসে সাবেরের ভাই, আমারে জীবন দিয়া গেছে আমার বাপের ভাই সজল সিকান্দার। আর সিভানরে পালসি আমি। হিসাব মতে সিভান আমার বড় ছেলে। ওর গায়ে একটা আঁচড় লাগলে আপনারা আমাকে দেওয়ার মতো আর কোনো সাজা খুঁজে পাবেন না। মাহবুবউদ্দিন শুষ্ক একটা ঢোক গিলল। সঠিক বলেছে স্বামীর। স্বামীর কখনো মুখে না বললেও মাহবুবউদ্দিন ঠিকই বুঝতো শিফানটাকে বড্ড ভালোবাসে ও। স্বামীর মাহবুবউদ্দিনকে না দেখালেও নিজের মনের মধ্যে কুণ্ডুলি পাকাতে লাগলো। শিফান তো জানে সামহা স্বামীরের মেয়ে, তাহলে কেন ও সামহার ক্ষতি করতে চাইবে? স্বামীর একদম চুপচাপ বসে রইল। মাহবুবউদ্দিনও মনে মনে ভেবেই নিল প্রয়োজনে লামুকে বিধবা করবে, কিন্তু সামহার কিছু হতে দেবে না। স্বামীরের হাতের হাতকড়া এখনো খোলা হয়নি। মাহা এসে পৌঁছিয়েছে সামান্য একটু সময় আগে। স্বামীর চোখের নেত্র নাচিয়ে পুরো কালকুঠুরিটাই চোখ বুলিয়ে নিল। শিবান ঘুরে ফিরে এই অশুভ জায়গাটাই খুঁজে বের করেছে। কনস্টেবল রাজ্জাক এসে একটা কাগজ ধরিয়ে দিতেই মাহবুবউদ্দিন স্বামীরের হাতের হাতকড়া খুলে নিল। স্বামীর চারপাশে চোখ বোলাতেই দেখতে পেল রিটো এসে হাজির হয়েছে। ভিড় ঠেলে সে একেবারে স্বামীরের পাশে দাঁড়িয়ে লেজ নাড়ছে। মাহবুবউদ্দিন মাইকিং করলো, শিবান শিকদার, দরজা খুলুন। আমরা স্বামীর শিকদারকে ফিরিয়ে দিব, তার আগে সামহা শিকদারকে ছেড়ে দিন। শিভানের টিকিটাও বাইরে আসেনি। লিবন দৌড়ে এসে দরজা খুলে দিলে স্বামীরকে সঙ্গে করে পুরো পুলিশের একটা টিম ম্যাজিস্ট্রেট ফার্নাস ভেতরে ঢুকে গেল। তারপর লিমনের পিছু পিছু একদম 2 তলার সেল 218-তে। দরজা খুলে দিতেই নজর হলো শিভান চেয়ারে হেলান দিয়ে বসে গেম খেলতে বিজি।
আর সামহা তার সামনে আর একটা চেয়ারে বাঁধা ঘাড় ফিরিয়ে পুলিশের দিকে তাকালো শিভান। পেছন থেকে রিটু ছুটে এসে শিভানের গা ঘেঁষে দাঁড়ায়। কথাই আছে, মানুষ বেইমানি করলেও এই বোবা প্রাণীরা বেইমানি করে না। স্বামীরের অবর্তমানে শিভান রিটোকে খেতে দিত। তাছাড়া রিটোর চোখের সামনে শিভান বড় হয়েছে। হয়তো বিপদের গন্ধ পেয়ে রিটো ছুটে শিভানের পাশে গিয়ে দাঁড়িয়েছে। শিভান হাতের বন্দুক সামহার দিকে তাক করে বলল, এই যে ভালোবাসার মানুষগুলো, প্রতিদিন রোমান্টিক সব সুন্দর সুন্দর গল্প এবং পরবর্তী পার্টগুলো পেতে এখনই আমাদের স্বপ্নের গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর সাথে আমাদের গল্পগুলোতে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। ধন্যবাদ সকলকে আমাদের স্বপ্নের গল্প চ্যানেলের সাথে থেকে আমাদের গল্পগুলো শোনা ও উপভোগ করার জন্য।